তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী লাহা। আপনাদের পছন্দের অনুষ্ঠান গ্লোব টিভির অন্তর্কথায় উপস্থিত হয়েছি আমরা। জানেন তো, অন্তর্কথা হচ্ছে রবিবার দিন আমাদের অক্সিজেন নেওয়ার দিন, যেখানে শিল্পীরা আসেন, তাদের মনের কথা বলেন। কারণ প্রত্যেক দিন শিল্পীরা নানান মঞ্চে পারফর্ম করেন। তাদেরও মনে হয় যে আমরা তাদের পারফরমেন্সটাই দেখছি, কিন্তু তাদের অন্তরের কথা, তারা কি কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছেন কিংবা ভবিষ্যতে কি করতে চান, মঞ্চে দাঁড়িয়ে বলবার সুযোগ হয় না। সেই জন্যই আমরা তাদের অন্যভাবে একটু আপনাদের সামনে নিয়ে আসার জন্য এখানে তাদের আমন্ত্রণ জানাই। আজকে যিনি আমার এখানে অতিথি হিসেবে এসেছেন, তিনি একজন স্বনামধন্য বাচিক শিল্পী বলতে পারেন, আবৃত্তি শিল্পীও বলতে পারেন, যিনি ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন। মাত্র 7 বছর বয়স থেকে তার কবিতা শেখার শুরু। আর শুরু কার কাছে বলুন তো? সেই উৎপল কুণ্ডু, সেই চিন্ময় নন্দী, যারা একেবারে শিখরে বসে রয়েছেন এই শিল্পের, যারা সবসময় আমাদের প্রণম্য। তারপর মেয়েদের যা হয় জানেনই তো, চাকরি বাকরি এসব করতে গিয়ে কিছুদিনের একটা ছেদ পড়ে। কিন্তু যে মানুষটি আজ আমাদের এখানে এসেছেন, তিনি কিন্তু সেটাকে ছেদ বলে মনে করেননি, সাময়িক বিরাম। যুদ্ধে কখনো কখনো দুপা পেছোতে হয়, তারপরেই এগোতে হয়। তিনি কিন্তু সেই রকম একজন আবৃত্তির সৈনিক, যিনি আবার 2011 থেকে খুব সম্ভবত আবার বিজয়লক্ষ্মী বর্মনের কাছে নাড়া বাঁধলেন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি, তিনি তত্তর করে এগিয়ে গেছেন। তিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার এবং পছন্দের শিল্পী নন্দিনী লাহা সোম। নন্দিনীদিকে অনেক ধন্যবাদ, কারণ নন্দিনীদি হচ্ছে আমাদের একটা অনুপ্রেরণার জায়গা, আবার তার সংগঠনের নামও অনুপ্রাণন। তো সকলকে আমরা সবসময় চাইবো যে তিনি এবং তার অনুপ্রাণন উচ্চারণ নয়, মানুষের অন্তরে বাস করুক। মানে যাপনের প্রেরণা, একদম সেটাই কবিতা যাপনের একটা প্রেরণার জায়গা হয়ে উঠুক। তো তাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এবং তার সঙ্গে তার 2জন ছাত্রীকেও আমরা পেয়েছি। একজন শাইনি ঘোষ, মাইক্রোবায়োলজিস্ট, চাকরি করছে, আবার কবিতাও বলছে। আরেকজন তো বাবা, আপনারা তার কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, শুধুমাত্র কবিতাকে ভালোবেসে বাঁকুড়া থেকে আমাদের এই স্টুডিও এসেছে সঙ্গীতা সোম, যিনি একজন মানুষ গড়ার কারিগর। সঙ্গীতা আর সায়নীকে আমাদের গ্লোবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা আজ আছি গুরু শিষ্য পরম্পরা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রত্যেক গুরু এখানে আসেন তার শিষ্যদের নিয়ে, এবং আমরা থাকি তাদের সাথে কথাবার্তায়। নন্দিনীদির কাছে যাব। ছোটবেলায় শুরুটা তো ওরকমভাবেই হয়েছিল, চাকরির ব্যাপারটাতেও কিছুটা সময় আপনাকে দিতে হয়েছিল, তারপর আপনি আবার ফিরে আসলেন। এই ফিরে আসার গল্পটাই একটু প্রথম কিছুদিনের গল্পটা আমরা করব। আমি ফিজিক্স আর ইনস্ট্রুমেন্টেশন নিয়ে পড়াশোনা করেছি, চাকরি করেছি প্রায় 20 বছর, 2 দশকের চাকরি। প্রবাসীও ছিলেন দীর্ঘদিন? হ্যাঁ, প্রবাসী ছিলাম। মানে আমাদের কলকাতার বাইরে তো ছিলাম, দেশের বাইরেও কিছুদিন ছিলাম। কিন্তু আমার যেটাকে বলে আমার সহবাস, সেটা কিন্তু সবসময় কবিতার সঙ্গে থেকেছে। হয়তো মঞ্চে উঠছি না, কিন্তু কবিতার সঙ্গে রয়েছি, এই ব্যাপারটা ছিল। এবার 2020-তে যেটা আমাদের জীবনে সব থেকে একটা ভয়ঙ্কর জিনিস এলো, সেটা হচ্ছে অতিমারি, করোনা। তো তার অনেক আগে থেকে, আমি যেহেতু টেলিকম সেক্টরে ছিলাম, তার অনেক আগে থেকে আমাদের একটা প্রস্তুতি চলছিল। আমি যে বহুজাতিক সংস্থায় ছিলাম, যে আমি প্ল্যানিং একটা ডিভিশন যেখানে কাজ করতাম, সেখান থেকে আমাদের অন্য সার্কেলে চলে যাওয়ার একটা ব্যাপার ছিল, বা কর্পোরেটে চলে যাওয়ার ব্যাপার ছিল। তো সেটা থেকে আমার সরে আসার একটা প্রস্তুতি হচ্ছিল। তো 2020-তে যখন এরকম একটা সময় এলো যে বেছে নিতে হবে যে আমি কলকাতায় থাকবো কি থাকবো না, তো আমার কাছে কলকাতাটাই প্রায়োরিটি সবসময়ই বেশি ছিল। তার কারণ হচ্ছে এখানকার যে সংস্কৃতি, এখানকার যে জীবনটা এখন হয়তো যারা বিদেশে চলে যায় পড়তে গিয়ে বা চাকরি করতে গিয়ে, তারা ফিরে আসতে চায় না, কিন্তু আমার কাছে এটাই হচ্ছে আমার জীবন। তো
তো সেই শিকড়ের জায়গাটাকে আমি টানে- ছাড়তে চাই। শিকড়ের টানে ফিরে আসা। হ্যাঁ, শুধু শিকড় নয়, এটা আমার কাছে কলকাতা শুধু স্মৃতির শহর নয়, মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা তুলে যদি বলি, এটা স্মৃতির শহর নয়, এটা আমি বলবো আমার যাপনের শহর। আমি এখানেই থাকতে চেয়েছি এবং এখানেই থাকবো। আর ওই সেই অগ্নিশ্বর সিনেমাতে একটা লাস্ট লাইন ছিল যে মনে মনে ভাবতাম এই পোড়া দেশে আর ফিরে আসবো না, বাট আই অ্যাম এন্ড ইট। আমি এখানেই বারবার ফিরে আসতে চাই। আমিও সেরকমভাবে আমি কলকাতাতেই বারবার ফিরে আসতে চাই। আর সেই কলকাতার কবিতাই আমাকে অনুপ্রেরণের কাছে নিয়ে গেছে। মানে একদম সেই সময়টা কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, যেরকম পরিস্থিতি ছিল আমরা সবাই জানি। সেই সময় মাত্র 7 জনকে নিয়ে অনুপ্রেরণ শুরু হয়েছিল। আচ্ছা, 2020 অগস্টে। আর 2020 অগস্টে শুরু হয়েছিল 7 জনকে নিয়ে। আজ 2026-এ হ্যাঁ, 2026-এ আমরা মোটামুটি একটা ভালো সংখ্যাতে পৌঁছেছি এবং ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে সেই কাজের জায়গাটাও, মানে আমি ওদেরকে কোনো সময় বলি না যে আমি স্যাটিসফাইড। তার কারণ আছে। ওটা বললে তো ওরা করবেই না। না, এটা প্রদীপদা বলতেন, প্রদীপ আচ্ছা, ঘোষের কথা হ্যাঁ। বলছি। প্রদীপদা বলতেন যেদিন মঞ্চ থেকে নামার সময় মনে হবে যে আমি খুব ভালো করেছি, সেদিন আমার কিন্তু মৃত্যু। আমাদের শিল্পী জীবন শেষ। একদম। তো শিল্পটাকে যদি ভালোবাসতে হয়, তার সঙ্গে থাকতে হয়, তাহলে স্যাটিসফ্যাকশন শব্দটাকে সবার আগে বাদ দিয়ে দিতে হয়। আর অনুপ্রেরণের ক্ষেত্রে আমি 2-3টে জিনিস আলাদাভাবে ভেবেছিলাম, সেটা করতে চেয়েছি, জানি না কতটা আচ্ছা, সফল হচ্ছে। অনুপ্রেরণের কথা আমরা একটু পরে যাব, তার আগে আপনার একটা কবিতা আমরা একটু আচ্ছা, আবৃত্তি। বেশ। তাহলে বর্ষার সময় একদম দারুণ বৃষ্টি হচ্ছে, তো অংশুমানদার একটা কবিতা শোনাই। অংশমান করেন। অংশুমান। বর্ষা আসলে একটা ম্যাজিক। ধূসর জাম গাছের পাতাকে সে মুহূর্তে কালচে সবুজ করে দেয়। যেভাবে ম্যাজিশিয়ান শত শত লোকের চোখের সামনে লাল ফুলকে করে দেয় নীল, সবুজকে গোলাপি, সেভাবেই সে মল্লিকাকে করে দেয় মালতী, আর রজনীগন্ধাকে জুঁই। অঙ্কের মাস্টারমশাইকে সে ক্লাসের বদলে ছিপ হাতে পুকুরের পাড়ে বসিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। বর্ষা আসলে এক ম্যাজিক। প্রতিটি ভাইয়ের মধ্যে সে এক একজন অপু পুড়ে দেয়, প্রতিটি দিদির মধ্যে দুর্গা। শান্তশিষ্ট বাতাসকে সে হঠাৎ বানিয়ে দেয় খ্যাপাটে ঝড়, লাজুক ছোড়াকে দুরন্ত ঝর্ণা। এমনকি সারা বছর গুরুগম্ভীর আমাদের রাগী ছোট পিসিকেও সে মনে মনে গাইয়ে দেয়, কবে নব ঘন বরিশনে গোপনে গোপনে এদিকে আ। গাইতে গাইতে তার গাল রাঙা হয়ে ওঠে। আসলে বর্ষা এক ম্যাজিক, কিন্তু তার চেয়েও বড় ম্যাজিক বর্ষায় রবি ঠাকুরের গান। একদম অসাধারণ একটি লেখা। আর সেই লেখাটা আপনি যেভাবে বললেন, সেটাতে একটা ছবি আমরা দেখতে পেলাম, একদম চোখের সামনে ফুটে উঠল। এটা সবসময় হয়, যখনই আপনার কবিতার উচ্চারণে আমরা থাকি তখন আমরা মুগ্ধ হয়ে যাই আপনার প্রেজেন্টেশনে, এত সুন্দর করে আপনি বলেন। এই জায়গা থেকেই বোধহয় আপনার কমার্শিয়াল পুরো ব্যাপারটা, যেটা অনেকেই করতে পারেনি কিন্তু আপনি করতে পেরেছেন, এই বাচিক শিল্পটাকে কমার্শিয়ালভাবে দেখা। আমার যেটা মনে হয় যে একটা শিল্পের প্রসার তখনই সম্ভব যদি তার অর্থকরীর দিকে আমরা লক্ষ্য দিই। তার মানে কি, আমরা যখন একটা অনুষ্ঠান করছি, ধরুন আপনি নিজে এত বছর একটা চর্চার মধ্যে আছেন, আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটার পিছনে তো আপনার অনেক দিনের সাধনা, চর্চা রয়েছে এবং আবৃত্তি মেধা শিল্প, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, করতেই হয়, এটা কোনো উপায় নেই। এবারে আমি তাদেরকে নিয়েই কথাটা বলছি, যারা রেগুলার এই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছেন, নিজেদেরকে আপডেট করছেন এবং সেইভাবে চর্চা করছেন। তারা যখন কাজ করতে যাচ্ছেন, তারা যদি সেটার সাম্মানিক না পান, তাহলে কিন্তু সেটা আমাদের শিল্পের ব্যর্থতা। অন্য যে কোনো শিল্পের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে একজন আর্টিস্ট কাজ করছে, সে কোনো রেমুনারেশন পাচ্ছে না, এটা হয় না। ইভেন এখনও আমরা যখন আজকে যে কোনো অনুষ্ঠান করি, ধরুন বাংলা একাডেমি ধরে নিই আমি, যেহেতু ওটাই আমাদের একটা পীঠস্থান বলে ধরি, নন্দন চত্বরে বাংলা একাডেমি টিকিট কাটা হচ্ছে না যেখানে,
সেই রকম জায়গাতে অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু আপনি মঞ্চসজ্জা যে করছে তাকে টাকা দিচ্ছেন, যিনি আবহ করছেন টাকা দিচ্ছেন, এমনকি আপনি যদি কোথাও মাইক্রোফোন নেন অন্য কোথাও, আমি বাংলা একাডেমি ছেড়ে দিই, এবারে সব জায়গাতেই আপনি পেমেন্ট করছেন, আপনি পোস্টার বানাচ্ছেন, আপনি ক্যাম্পেনিং করছেন, আপনি একটা মানে আপনার একটা লোগো বানাতেও খরচা লাগে। অদ্ভুতভাবে আমি দেখি যে সমস্ত আর্টিস্টকে ডাকা হচ্ছে তাদেরকে কিন্তু সাম্মানিকের কথা আমরা ভাবি না। এই জায়গাটা থেকে আমি প্রথম থেকেই, আজকে বলে নয়, যখন আমি চাকরি করতে করতেও কাজ করেছি তখন থেকেই আমি এটা বারবার বলতাম। আর এখন তো এই মুহূর্তে এটা আমার পেশা, এবং আমি আমার ছেলে মেয়েদেরকেও বলি যে সবসময় সেইভাবে দেখবে। তার মানে কি, আমি যখন একটা কাজ করবার জন্য রেমুনারেশন দাবি করছি, আমার কাজটাও সেরকম হবে। এক্স্যাক্টলি। এবার যদি আমি কাজটা সেরকম না করতে পারি তাহলে তো আমি, মানে চাকরির ক্ষেত্রেও আমরা যেটা করি, মানে সেখানেও তো একটা স্কিল আপগ্রেডেশন থাকে, সেখানেও আমার পারফরমেন্স থাকে, তো সেইটা যদি আমি ঠিকমতো পারফর্ম না করতে পারলে আমাকে কি কোম্পানি আমার এমনি দেবে, অ্যাপ্রিশিয়েট করবে? একদম। কিন্তু জানেন তো, এখন যেটা আমরা দেখি সেটা প্রতিদিন অনুষ্ঠান, প্রতিটা হলে, অবনীন্দ্র, জীবনানন্দ, বাংলা একাডেমি, প্রতিটা হলে অনুষ্ঠান হচ্ছে, এত এত শিল্পী কাজ করছে, কিন্তু আপনাদের মতো 2-4 জন ছাড়া বাকি কাউকেও কিন্তু ভাবেই না। ধরুন একটা অনুষ্ঠানে সতীনাথ মুখোপাধ্যায়কে ডাকলো, তার কথা কিন্তু মাথায় আছে যে তাকে পেমেন্ট না করলে তিনি আসবেন না, কিন্তু তার পরের যারা, তারাও কিন্তু ভালো কাজ করছে, কিন্তু তাদের কথা আয়োজকরা ভাবছেই না। সেটার জন্য আমার যেটা মনে হয়, আমাদের দলটা হচ্ছে 6 বছর হবে এই 1 আগস্ট, তো বুঝতেই পারছেন একদম ছোট্ট একটা সংস্থা, কিন্তু আমাদের থেকে অনেক বড় সংস্থা, অনেক বড় আয়োজক যারা, তাদেরকেও দেখেছি প্রথমেই কথা শুরু করে এইভাবে যে আমরা খুব কষ্ট করে কাজটা করছি, তাদের কিন্তু সমস্ত কিছুতে খরচা হয়েছে, কিন্তু তারা আর্টিস্টকে সাম্মানিক দেওয়ার সময় প্রথমেই কথাটা এইভাবে শুরু করে। আমরা উল্টোটা বলি, আমরা বলি যে আমাদের ছোট দল, আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট আপনার যাতায়াতের যে খরচ, সেটা তো কোনোভাবেই মানে যাতে আপনাকে পকেট থেকে না দিতে হয় সেটা আমরা দেখব। সেকেন্ডলি, আমরা যেন আপনাকে সেই সম্মানটা দিতে পারি, শিল্পীর সম্মান। এবার অনেকে বলে যে কেন সম্মান আর সাম্মানিক কি এক? কোথাও একটা সেই জায়গাটা গুরুত্ব আছে, তাই না? ভীষণভাবে গুরুত্ব আছে। এবং আরও একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে সব কিছু টিকিট কেটে হয়, কিন্তু আপনি দেখুন থিয়েটার টিকিট কেটে হয়। আমরা একটা সিনেমা দেখতে, খুব বস্তা বজা সিনেমা, বাজে সিনেমা, আপনার একদম ভালো লাগেনি, সেটাও কিন্তু আপনি টিকিট কেটেই দেখতে গেছেন। আবৃত্তির অনুষ্ঠানে টিকিট হবে না কেন? আমি এটা প্রথম দিন থেকে করেছি, আজকে নয়। 2016-তে যখন আমি, আপনি তো নিজেই বললেন যে আমি 2011-র পর থেকে আবার কাজ শুরু করলাম, 2016-তে যখন আমি ছোট ছোট করে অনুষ্ঠান শুরু করছি, তখন থেকে কিন্তু আমি টিকিট ছাড়া অনুষ্ঠান করব না, এটা আমার মাথায় ছিল, এবং সেইভাবেই কাজ করেছি। অনুপ্রাণনের প্রথম অ্যানুয়াল প্রোগ্রাম থেকে আমরা টিকিট রেখেছি, উইদাউট টিকিট কেউ আমাদের হলে ঢুকতে পারবে না। তো এই জিনিসটা যদি সবাই আপনারা এগিয়ে আসেন, তাহলে আমি বলবো যেটা এই জায়গাটাই যে মানে আপনি করছেন, আরো ধরুন 1জন কি 2জন করছে, কিন্তু আমরা যদি 100 রেশিওতে ধরি, সেটা 10%ও করছে না। সেটাই মানে ধরুন যারা বড় বড় সংগঠক, আমি বলছি যারা দীর্ঘদিন ধরে এই বাচিক শিল্প নিয়ে কাজ করছে, তাদেরই তো এগিয়ে আসার, এই যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তারাও এই ব্যাপারে একেবারেই কি বলবো চিন্তা ভাবনা করে না। বা আমরা ধরুন শিল্পীর কথা ছেড়ে দিলাম, যারা সঞ্চালনা করতে যাচ্ছে তাদের কথাও কিন্তু ভাবে না। সঞ্চালকদের কথা তো সবার আগে ভাবতে হবে না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে। এটা আপনিও জানেন যে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রেও সঞ্চালকদের যে সাম্মানিক দেয়া হতো, এবং সেটা নিয়ে প্রতিবাদ আমি করেছিলাম, এটা নিয়েও করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ করতে গেলে একটা জিনিস নিজেকে মেনে নিতে হয়, যে আমি হয়তো আমাকে সব জায়গায় অ্যাকসেপ্টেবল আমি হব না। এবার আমার নিজের রেসপেক্টে আমি বলতে পারি আমি সেটাতে ভয় পাইনি, এবং আমি আমার ছেলে মেয়েদেরও সেই কথাই বলি। এবং আমরা আমাদের ছেলে মেয়েদের নিজেদের একটা হচ্ছে তৈরি সেইভাবে হতে হবে। আমি যখন কারোর কাছ থেকে অর্থ দাবি করব, আমি যদি সেই জায়গায় না পৌঁছই, তাহলে তো বলবে আচ্ছা তুমি টাকা নিলে, তুমি তোমার এই পারফরম্যান্স, এটা সেইটা যেন না হয়। একদম সেই এই ধরনের কথা বললে আলোচনা চলতেই থাকবে। কিন্তু আমরা একটু সঙ্গীতার কাছে যাব। সঙ্গীতার একটি কবিতা আমরা শুনবো। তুমি একটু বলো তোমার সাথে দিদির কিভাবে পরিচয়?
সালটা ছিল 2022 বেশ। মার্চের একেবারে লাস্ট দিন 31 মার্চ। সেদিনকে আমি ফেসবুকের পাতায় একদিন একটা পেজে দেখলাম কি যে ম্যাম একটা লাইভ কিছু করেছিলেন এবং সেটা রেকর্ডেড ভার্সন ছিল, আমি দেখছিলাম। দেখে ওখানে ম্যামের যে প্রেজেন্টেশন সেটা আমার খুব ভালো লেগেছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে ম্যাম যে কবিতাগুলো চুজ করেছিলেন সেগুলো একদম ইউনিক ছিল। মানে আমি এখনও ম্যামের প্রতি প্রথম থেকেই ফিদা, যাকে বলে। প্রেজেন্টেশন থেকে শুরু করে কবিতা চুজ করা দেখে আমার অসম্ভব সুন্দর লাগে। তো ওখানেই আমি প্রথম ম্যামকে দেখি এবং তারপর কন্ট্যাক্ট করি থ্রু হোয়াটসঅ্যাপ মেসেজ। তারপরে আমার ক্লাস শুরু হয় 4 এপ্রিল থেকে। তো ওই কবিতাটা ম্যামের সাথে আমার যোগসূত্র। তো ওই স্পেশাল একটা কবিতা যেটা এখনো পর্যন্ত আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ সবাই বলে যে ওই কবিতাটা নাকি আমি খুব ভালো বলতে পারি। না, আমরাও শুনি সেই কবিতাটা। একদম, কারণ ওই কবিতাটা আমার খুব প্রিয় সারমী, অর্থাৎ কুকুরদের নিয়ে, কুকুর ছানাদের গল্প, কবি জয় গোস্বামীর। বেশ। রাস্তায় পায়ের কাছে চলে আসা কুকুরছানার কাছে আমি উবু হয়ে বসে পড়ি। বলি, কিরে মা কোথায়? তোর বুঝি মা নেই বাপন? তুমি পাশ থেকে বলো, বিস্কুট আমার ব্যাগে আছে, দেবো ওকে? আমি বলি, বিস্কুট আপনার ব্যাগে হঠাৎ? তুমি একবার অন্যদিকে তাকাও, তারপর মুখ নিচু করে ব্যাগ খুলতে খুলতে বলো, পারে হঠাৎ কেন? ভাবলাম আপনার দরকার হয় যদি। রাস্তার এদিক থেকে ওদিক থেকে ছুটে চলে আসতে থাকে কুকুরছানার আরও 2-3টে মা মরা ভাই বোন। তুমি তার একজনের ঘাড়ে আলতো হাত ছুঁয়ে বলো, ইস কি নোংরা রে তুই, এক্ষুনি বাড়িতে নিয়ে গিয়ে চান করাতে ইচ্ছা করছে। তারপরই আমার দিকে মুখ তুলে, ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় রাস্তা থেকে বিড়াল ছানা কুকুর ছানা তুলে আনতাম। আমি বলি, আর আপনার মা কিছু বলতেন না? রাগ করতেন না? করতই তো, খুব করতো, কিন্তু আমি শুনতাম না, আমি জেদ করতাম। আমি শুনতাম না, আমি জেদ করতাম। আমি শুনতামই না, আমি জেদ করতাম। মনে মনে বলি, জিদ্দি জিদ্দি মেয়ে। মুখে বলি, কোন দিকে যাবেন? তোমার পায়ের কাছে হুটোপুটি করে আর একরত্তি ল্যাজ নেড়ে নেড়ে গোল হয়ে বিস্কুট খায় কুকুরছানারা। আমি সারাদিন কাজের পর তোমার কপালে এসে পড়া ক্লান্ত চুলের গুচ্ছ মনে মনে সরিয়ে দিই। মনে মনে একবার রাস্তার মধ্যেই তোমার চোখের পাতা ছুঁই ঠোঁট দিয়ে। তারপর শেষে মনে মনে 2 হাতে তোমার মাথা বুকে আঁকড়ে নিয়ে বলি, কিরে মা কোথায়? তোরও বুঝি মা নেই রে? মা নেই। অপূর্ব অপূর্ব, সত্যি এত সুন্দর করে বললে, ভীষণ ভালো লাগলো। এবার তোমার কাছে যাই। তুমি তো চাকরি নিয়ে ব্যস্ত, তার মধ্যে কবিতার উচ্চারণ প্র্যাকটিস করো কখন? করি এই সন্ধেবেলা, বা যদি কবিতা মুখস্থ করতে হয় মুখস্থ করি যাওয়া আসার সময়, যেমন আমি গাড়িতে যাওয়া আসা করি। তো সেই সময়টুকু আমি ইউজ করে নিই, বই পড়তে পড়তে যাই, বা যদি অনলাইনে থাকে তো সেখানেও পড়তে থাকি কবিতা। খুব ভালো করো। শাইনি, তুমি আমাদের কি শোনাবে? আমি আজ শোনাবো গাছপালাগুলো। বাহ। কবি পূর্ণেন্দু পত্রী। গাছপালাগুলো যেন কেমন হয়ে গেছে আজকাল। কেউ কেউ স্নান করেনি কতদিন, কেউ কেউ চুল কাটেনি কতদিন, কেউ কেউ বাসি জামা কাপড় পরে আছে কতদিন। মনে হয় মাঝরাতে ঘুষঘুষের জ্বর হয় কারো কারো, কারো কারো হাঁপানির শ্বাসকষ্ট শুনতে পায় মাঝরাতে। স্বপ্নের মধ্যে এপাশ ওপাশ আইঢাই করে কেউ কেউ, কেউ কেউ নিঃশ্বাস ফেলে আগুনে হাঁপড়ের মতো। গাছপালাগুলো সত্যি সত্যি কেমন হয়ে গেছে আজকাল। একটু সভ্যভব্য হ, বাইরে যখন ঝড়ঝাপটার ওলটপালট হাওয়া, ঘরে শুয়ে বসে থাক দুদণ্ড। দেখছিস তো দিনকাল খারাপ, মেঘে মেঘে দলা পাকাচ্ছে গোপন ফিসফাস। দেখছিস তো ইট চাপা পড়ে ঘাসের রং হলুদ,
দেখছিস তো, যে পাখি উঠতে চায় তার ডানায় রক্ত। একটু সাবধান, সতর্ক হ। সেসব কথা কানে ঢোকে নাকি বাবুদের? উড়নচণ্ডের মতো কেবল ঘুরছে আর পড়ছে, যেন এক একটি বদরাগী বশিষ্ঠ বিশ্বামিত্র। এক একদিন না চেঁচিয়ে পারি না, ও হতভাগারা, যাচ্ছিস কোন চুলোয়? ভাঙতে। কি সেই সব থাম যাদের গায়ে 7 শতাব্দীর ফাটল? তারপর সেই সব পাথর যাদের দেবতা সাজিয়ে আরতি হচ্ছে ভুল মন্ত্রে? তারপর সেই সব তালা যার ভিতরে ডাই হয়ে আছে যুগ যুগান্তের লুটের মাল? তাহলে ফুল ফোটাবি কবে? আগে গায়ে গা লাগিয়ে অরণ্য হই, পরাস্ত অন্ধকারের কবর খুঁড়িয়ে দো জঙ্গলে, তারপর ডালপালা ঝাঁপিয়ে ফুলের মশাল জ্বালিয়ে আহ্লাদে 8খানা হই হই উৎসব। তবে মরকে যা, মরে আকাশ পিদিম হ। এই বলে আমি খিল তুলে দিই আমার খিড়কি দরজায়। বাহ, আপনার দুই ছাত্রী অসম্ভব ভালো শোনালো আমাদের। আমরা সত্যি মুগ্ধ হলাম ওদের কবিতা যাপনে। আপনার কাছে যাব, এই যে দেয়ালে শব্দের দাগ 2019-এ বোধহয় প্রকাশিত হয়েছিল। আমি আপনার ফেসবুক ওয়ালে প্রায়ই দেখি, খুব সুন্দর ছোট ছোট লেখা, অসম্ভব ভালো লেখেন। মানে পড়ে মনে হয় আরে হ্যাঁ, এটা তো আমার কথাই মনে হচ্ছে বলছে। বাজারের ব্যাগ হাতে করে রিক্সা আলার সাথে কথা বলা হোক, বা বাজারের যারা সবজি বিক্রি করছে তাদের কথা হোক, বা বাস ট্রেন, যে সমস্ত জায়গায় আমরা সফর করি সেই সব জায়গায় কি অসাধারণভাবে আপনি আমাদের কথা তুলে ধরেন। কিভাবে? আমার মধ্যে আমি মানে দুটো জিনিস আমি সবসময় মানে আমি বুঝি যে এটা আমার মধ্যে আছে এবং এটা আমার মধ্যে থাকুক, এটা আমি চাইবো। একটা হচ্ছে যে আমি দেখতে এবং শুনতে দুটোতেই খুব মনোযোগী। আমি মানুষকে খুব অবজার্ভ করি এবং মানুষকে মন দিয়ে শুনি। বাহ, এটার থেকেই আপনার এই লেখাগুলোর অনুপ্রেরণা। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ, কিন্তু একটা জিনিস আমার প্রশ্নটা বাকি থাকলো, অনুপ্রেরণা কেমন করে শেখান? এই দেখা শোনার কথাই বলি ওদের সব সময়। কারণ এই যে কোনো কবিতা যখন আমি আবৃত্তিতে তৈরি করছি, নির্মাণ যেটাকে বলে, সেই নির্মাণটা তো বিভিন্ন স্কিল আপগ্রেডেশন সেগুলো তো হচ্ছে, যে আমি স্বর, উচ্চারণ এটসেট্রা এটসেট্রা এগুলো যাচ্ছি, কিন্তু বোধটা তৈরি হবে কোথা থেকে? এই দেখা থেকে, শোনা থেকে আর পড়া থেকে। এই তিনটে জিনিস দরকার ভীষণভাবে। তাহলে যারা শুনছেন তারা তো জানলেন যে কিভাবে বোধ তৈরি করে কবিতাকে নিয়ে এগিয়ে যেতে হয়। আমি আপনার কাছে আরেকটি আবৃত্তি শুনবো। আচ্ছা, আমি একদম ছোট্ট একটা কিছু শোনাই। পূর্ণিমা গোস্বামীর একটা কবিতা, আমার ভগবানের ডাক। একটি মৌরির উপর ফাঁকা দুপুরে আমি রবি নামটি লিখি। তুমি বাড়ি এসে আমার শিল্পকলা দেখে মারাত্মক বাঘ হয়ে প্রশ্ন করলে, এই রবি কে? তোমার সঙ্গে তার কি সম্পর্ক? বলো, কিসের এত ফষ্টি নষ্টি, বলো। এই নিয়ে ঘরের মধ্যে আগুন লকলক করে ওঠে। না, আমি কিছুতেই বলবো না। রবীন্দ্রনাথের পুরো নামটা মৌরিতে লিখতে পারিনি বলে শুধু ডাক নামটুকু লিখেছি, আমার ভগবানের ডাক নাম। অসাধারণ, অসাধারণ, সত্যি আমাদের সকলেরই ভগবান তিনি। আর শেষ করব, আমার দর্শক বন্ধুদের আপনার কি বলার আছে যারা নতুন করে এই শিল্পে আসছে, তাদের এক কথাই আপনি কি বলবেন? আমি একটা কথাই বলতে চাই, যারা শিখছে এবং যারা শিখতে চাইছে আবৃত্তি, যে কোনো বাচিক শিল্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে ধৈর্য ভীষণভাবে দরকার। আপনি নিজেও জানেন যে এত বছরের একটা যে আমাদের স্ট্রাগল আছে, সেটাতে আমরা জানি যে শুধু মঞ্চটাই কিন্তু সব কিছু নয়। আর যেটা বললাম যে পড়াশোনাটা ভীষণভাবে দরকার, নিবিড় পাঠক হওয়ার দরকার আছে। একদম, এটা কিন্তু এবং একদম কমে গেছে না, মানে সবাই পড়ুক না পড়ুক, মানে মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এই আজকেই তো কবিতাটা পেলাম, আমি একটু বলছি, ভুল ত্রুটি মাফ করে নেবেন। আমি একটু চেষ্টা করছি, আমি বলবো আমরা চেষ্টা করব না, আমরা পারফর্ম করব, তবেই কিন্তু শিল্পের সম্মান, শিল্পীর সম্মান আমরা পাবো। একদম তাই, শিল্পীর সম্মান পেতে হলে আগে নিজেকে
সেই রকমভাবে তৈরি করতে হবে। আর যে তৈরি করেছেন আমাদের সবার প্রিয় শিল্পী শ্রীমতী নন্দিনী লাহা সোম, তাকে আমরা ধন্যবাদ দেব। তার ব্যস্ততম মুহূর্ত থেকে কিছু মুহূর্ত আমাদের এই অনুষ্ঠানে গুরু শিষ্য পরম্পরা অনুষ্ঠানে এসেছেন বলে গ্লোব টিভির কর্তৃপক্ষ তার কাছে কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে। নমস্কার। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন।